চুপচাপ শুয়ে থাক। তোর কি মরার শখ হয়েছে? শরীর এত দুর্বল কেন? না খেয়ে থাকিস নাকি সারাদিন? কেন? আমার আবার কি হবে? আমি তো একজন সুস্থ মানুষ। আর আমার রুমে কি করছো তুমি? আমাকে কেউ ডাকে নাই কেন? মরার মতো ঘুমিয়ে আছি আমি। রুদ্র সব খুলে বলে। সকাল থেকে যা যা হয়েছে। হুমায়রা হা হয়ে যায়। এত কিছু হলো, টের পেল না সে। হুমায়রা ভুরু নাচিয়ে বলে। সব বুঝলাম, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি থাকার কথা না তো। নিজের রুমে গিয়ে ঘুমাও, যাও। আমার প্রিয় মানুষটার অসুখ আর আমি নিজের রুমে বসে থাকবো, এটা তো হয় না। সোনারে, আই লাভ ইউ, আই লাভ ইউ। এত চেঁচড়ামি করছি তাও মন গলে না? আমি 27 বছরের এক যুবক, এমন প্রেমের জন্য পাগলামি করছি, নিজের কাছেই তো খারাপ লাগছে। তোর মন গলে না কে? তো কে বলেছে পাগলামি করতে? আমি বলেছি নাকি? বের হও আমার রুম থেকে। আমি এসব ভালোবাসা টালোবাসা করবো না। কয়দিন পর বিয়ের দাওয়াত নিও। হুমোর বাচ্চা, তুলে নিয়ে যাব, কিন্তু তখন কিছু বলতে পারবি না। আরে ভাই, যাবি এখান থেকে? রুদ্র হুমায়রার গলায় একটা কিস করে সেখান থেকে চলে যায়। হুমায়রা গলায় হাত দিয়ে কয়েকবার ঘষা দেয়, মুখে অপবিত্র বলে বিড়বিড় করে। রুদ্র নিজের রুমে গিয়ে দেখে মাম্মাম বসে আছে। রুমাইশা রুদ্রকে প্রশ্ন করে। হুমায়রাকে ভালোবাসিস? হ্যাঁ কি নাতে উত্তর চাই। কাল মেয়ে মারা গেছে সেটার চিন্তা নাই, তাই না? আজ আমার কাছে এসেছো ঝামেলা বাঁধাতে? আমি আমার পার্সোনাল বিষয়ে কথা বলতে চাই না। হুমায়রাকে কিছু বলছিলিস, তখন সব শুনে নি আমি। এখন তোর উপর নির্ভর করছে হুমায়রার বিয়ের ব্যাপারটা। মানে? রুমাইশা তারপরে যা বলে তাতেই রুদ্র শব্দ করে বসে পড়ে। রুদ্র রুমাইশার দিকে তাকালো। রুমাইশা পুনরায় বলে। হুমায়রার বিয়ে ঠিক করা আছে রাহুলের এক বিজনেস পার্টনারের সাথে। 4 মাস পর মেয়েটার ফাইনাল এক্সাম, তারপরে বিয়ে হবে ওদের। মাম্মাম হুমায়রা কি এই বিয়ের বিষয়ে জান, না কেউ ইচ্ছের বিরুদ্ধে এসব করা হয়েছে? ওকে এই বিয়ে করতে চায়, জোর করে বিয়ে দিচ্ছে না তো মামা? হুম, ও নিজে রাজি এই বিয়েতে। সেজন্য তোকে বললাম ওর থেকে দূরত্ব বজায় রাখ। বেশি দিন নাই ওর বিয়ের। আমি চাচ্ছি না কোনো ঝামেলা করতে। একটা সম্মান আছে আমাদের, তোর জন্য সেটা নষ্ট যেন না হয়। সেটাই, আমার ভালোবাসার মূল্য তোমার কাছে নাই। সম্মান বড় বিষয় জানা আছে, যা করার আমি নিজেই করব। তোমাদের সম্মানের ধার ধারি না আমি। রুদ্র তার মাকে আর কোনো কথা বলতে দেয় না। হাত ধরে রুম থেকে যেতে বলে। রুমাইশা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। বুঝতে পারে না ছেলেটা কেন এমন ছন্নছাড়া। ভালোবাসা এত কষ্ট কেন দেয়? যেখানে সুখ লেখা আছে সেখানে কেন কষ্ট? একটু সুখের জন্য তোকে চেয়েছিলাম, সেখানে তুই অন্য কাউকে সুখ দিতে ব্যস্ত। হুমায়রা চোখ বদ্ধ করে শুয়ে ছিল। রুদ্রের কথা শুনে চোখ মেলে তাকায়। রুদ্র দরজা লাগিয়ে দিয়ে তার পাশে বসে পড়ে। হুমায়রা কিছুটা দূরে সরে যায়। রুদ্র হালকা হেসে বলে। বল না, কেন এত কষ্ট দেয় আমাকে? কেন আমাকে তুই ভালোবাসিস না? আগে ভাবতাম তুই নিজেও আমাকে ভালোবাসিস, কিন্তু আজ অন্য কথা কেন? কেন তুই অন্য কারো বুকে মাথা রাখবি? তোর কথার মানে বুঝলাম না আমি। কবে তোমাকে ভালোবাসি বলেছি আমি? পাগল হলে? আর এসব কি বলছো? আমাকে একটু ভালোবাসলে কি হবে হোমো? আমি কি খুব খারাপ? কেন আমাকে কষ্ট দিস এভাবে? আর যে সহ্য হয় না, চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে, হুমায়রা আমার হয়ে যা, তোকে ছাড়া আমি শূন্য। ভালোবাসা পাওয়ার যোগ্যতা তোমার নেই। আমার মাথা ব্যথা করছে, তুমি আসতে পারো। প্লিজ, একা থাকতে দাও। আমার ছোঁয়াচে রোগ নেই, এইভাবে সরে যাস কেন? আমি ফিট। রুদ্র রুম থেকে যায় না, বরং দরজা খুলে দিয়ে আসে। তারপর হুমায়রার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। হুমায়রা মুখ কিছু বলে না। ও মনে মনে সে অনেকটা হ্যাপি। মনের আবেশে ঘুমের দেশে পাড়ি জমায় সে। দুপুর 2টার সময় বাড়িতে কান্নার আওয়াজ, ঘুম ভেঙে যায় তার। উঠে বাইরে আসে। তার ফুপিমা কান্না করতেছে। ভাবে হয়তো রায়ার কথা মনে পড়তেছে। নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, তখন পিছন থেকে রুমাইশা বলে। হুমায়রা, তুই আমার রুদ্রকে কি বলছিস? কেন আমাকে ছেড়ে গেল? আমার মেয়েটাকে না হারাতে ছেলেটাকে হারাতে হলো। সুখ কি পাবো না আমি? মানে? হুমায়রার বুক ধুক করে ওঠে। রুদ্রের কিছু হয়ে যায়নি তো? পরে রুমাইশার কথা শুনে বুঝতে পারে রুদ্র বাড়ি ছেড়ে চলে গেছে। হুমায়রা একটা দীর্ঘশ্বাস ফেলে রুদ্রের রুমে পা বাড়ায়। সারা রুম তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আসার আগে সে কিছু পাবে, কিন্তু কিছু পায় না। সবশেষে রুমের ব্যালকনিতে একটা ডায়েরি পায়। সেটা লুকিয়ে নিজের রুমে নিয়ে আসে। সারাদিন সবার সাথে বসে বসে কাটিয়ে দেয় হুমায়রা। রাতে খাওয়া দাওয়া করে ডায়েরি নিয়ে ব্যালকনিতে যায়। ডায়েরির প্রথম পেজে খুলতে কয়েকটা ছবি দেখতে পায়। হাতে নিজের অবাক হয়ে যায়। মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে যায়। আমার এত ছবি রুদ্র ভাইয়ার কাছে কেন? আর এইসব তো অস্বাভাবিক ছবি, আনমনা হয়ে থাকার ছবি। এসব কখন উঠালো?
ছবিগুলো দেখে কয়েকটা পেজ উল্টায়, তারপর উল্টা একটা লেখা দেখতে পায়। প্রথমে হাত বুলিয়ে নেয়, তারপর পড়া শুরু করে। মেঘলা আকাশের দিকে আনমনা হয়ে কিছু ভাবছে আমার রানী। হঠাৎ করে তার মুখে বিষণ্ণতা দেখা মিলে। তাকিয়ে দেখলাম আমার রূপসী রানীর শরীর ভিজে গেছে। বুঝলাম বৃষ্টি তার বড্ড অপ্রিয়। মেঘের গর্জনে বারবার গুটিয়ে নিচ্ছে নিজেকে। ভয়ে হয়তো ছাদ থেকে নামতে পারছে না। ছুটে গেলাম তার কাছে। আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সেই যে প্রথম একটা ফিলিংস কাজ করা শুরু করেছে, এভাবে তো শেষ হয় না। প্রতিনিয়ত তাকে ভালোবাসতে মন চায়। বয়স তখন তার কত ছিল? 14-15 হবে হয়তো। হঠাৎ যখন সে আমাকে ছেড়ে দিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়িয়ে দেয়, তখন চিৎকার দিয়ে আকাশকে বললাম, আর একটু গর্জন করো না কেন? হয়তো শুনেছে আমার কথা। জোরেই মেঘের গর্জন হয়। ছুটে এসে জড়িয়ে নেয় আমাকে। প্রেমে পড়লাম। সেই যে এখনো প্রেমে পড়ছি নতুন করে তার। হুমায়রা এটুকু পড়ে থামে। রুদ্র তাকে এত ভালোবাসে কেন? ভালোবাসা যখন তখন অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হয় কেন? ভাবনার মাঝে ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখে রুদ্র ফোন করেছে। তাড়াতাড়ি রিসিভ করে। কানে ধরতে ওই পাশ থেকে ভেসে আসে, তুই খুশি তো? আর কেউ জ্বালাবে না তোকে? এখন একটু শান্তিতে থাকতে পারিস? রুদ্র ভাই, বল। কিছু বলতে চেয়েও বলতে পারতেছে না। কি বলবে? নিজেই আবেগে উক্তি, কিন্তু তা তো সে পারবে না। অভিমানে পাহাড় জমিয়ে আছে। এসব রেখে হুমায়রা ছোট গলে বলে, আমি অনেক হ্যাপি রুদ্র ভাই, কিন্তু তোমার মাম্মাম বাবাই হ্যাপি নেই। ফুপিমা তোমার জন্য কান্না করছে। 2 দিন হয়নি রায়া মারা গেছে। তুমি ওদের কেন ছেড়ে গেলে? তুই যে হ্যাপি। ফিরে আসো রুদ্র ভাই। সম্ভব না। একটু কষ্ট পেলে কিছু হবে না। 2-1 দিন কষ্ট হবে, এর বেশি না। তারা তো অভিমান বোঝে না। কিসের অভিমান? রায়ার যে অভিমান ছিল। রুদ্র ফট করে ফোনটা কেটে দেয়। সে জানে হুমায়রা ঠিকই খুঁজে নিবে বিষয়টা, আর সে তো সেটাই চায়। তার মাম্মামকে একটু বুঝিয়ে বলুক ছেলে কি চায়, সেটা সবার বোঝা উচিত। সেটা হুমায়রা পারবে, সেজন্য বাড়ি ছাড়লো সে। হুমায়রা চিন্তায় পড়ে যায়। চিঠির কথা মনে হতেই ফের ফোন বের করে ছবি খুঁজতে থাকে। সে তো একটা ছবি তুলে রেখেছিল। শেষে চিঠিটা পেয়ে যায়। চিঠি নতুন করে পড়ে, বুঝতে পারে কোনো রুদ্র এত মা বাবার উপর অভিমান করে। সব মিলিয়াফ কিছু চিন্তা করে, মনে শখ কষে, তারপর ঘুমিয়ে যায়। তলিয়ে যায় সুখের এক দেশে। তোমার অভিমানের কারণ আমি হলে ভেবে দেখতাম, কিন্তু তোমার অবিরাম অন্য কাউকে নিয়ে, কিন্তু তোমার অভিমান অন্য কাউকে নিয়ে। এটি কি মানায় রুদ্র সাহারিয়ার? আপনার জন্য ধুকে ধুকে কষ্ট পাচ্ছে কেউ, তার দিকে নজর দিয়েন না। তার দিকে নজর দিলেন না, আপনি কেমন যেন হয়ে যাচ্ছে। আপনি অন্য কারো প্রেমে পড়লেন না তো? আমি কে সেটা কি জানা খুব দরকার? খুঁজে নিয়ে নিজের সিক্স সেন্স খাটিয়ে। রুদ্র হা হয়ে চিঠির দিকে তাকিয়ে থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন চিঠি পাবে সে কল্পনাতেই নাই। আর রুমে চিঠি আসলো কিভাবে? হোটেলের রুমে কেউ তো ঢুকতে পারে না। তাহলে রুদ্র চিঠিটা নিজের মানিব্যাগে রেখে মাথা চেপে বিড়বিড় করে বলে, কে তুমি জানি না, কিন্তু আমি একজনের প্রতি আসক্ত। অন্য কেউ আমার জীবনে আসুক তা আমি চাই না। আমার ভালোবাসা ঠুনকো না। আমি তোমাতে মুগ্ধ। আমার হুমায়রা বেব, আমি তোমাতে মুগ্ধ। রুদ্র বেড থেকে নিচে পা রাখতেই হালকা মুখ দিয়ে শব্দ বের হয়। পায়ের দিকে তাকিয়ে দেখে রক্ত বের হচ্ছে পা দিয়ে। পা উঠিয়ে দেখে একটা কানের দুল পড়ে আছে। ভুরু কুচকে ফেলে সে। মিনমিন করে বলে, এটা তো রাতে ছিল না। আমি রুম ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তাহলে কই থেকে আসলো? তাহলে রাতে কি কোনো মেয়ে এসেছিল আর নিজে চিঠি রেখে গেছে? কিরে, আমাকে ভুলে গেছিস? আমাকে বিপাকে রেখে ভালোই তো মজায় আছিস। শালা, আমার ঘাড়ে নিজের কাজ চাপিয়ে গেছিস, এখন মোড়ে মোড়ে ঘুমাস। ফোন বেজে উঠলে রুদ্র ফোন রিসিভ করে, কিন্তু হুমায়রার মুখে এমন কথা শুনবে সেটা কল্পনাতে নাই। রুদ্র পাগলের মতো ফোনের দিকে চেয়ে আছে, বারবার নাম্বার চেক করে। এটা কি সত্যি হুমায়রা? তাকে তুই করে বলতেছে। অবাক হওয়া মুখ নিয়ে বলে, কে আপনি? আব্বে ইয়ার, আমাকে ভুলে গেলি? আমি তোর মামাতো বোন, কাজিন মানেই অর্ধেক বউ। বাই দ্য ওয়ে, কি করিস? থাম, আমি পানি খেয়ে আসি। হুমায়রা খিলখিল করে হেসে ওঠে। রুদ্র ভালো চমকে পেয়েছে। দেখে হুমায়রা ভালোই লাগতেছে, কিছুটা হেসে বলে, তোর পানি খাওয়া হয়নি নাকি? আর শোন, ফুপি বা তোর বাবাই ফোন করলে রিসিভ করিস না যেন। ওদেরকে একটু কষ্ট দে, তাহলে বুঝবো। যাই হোক, কি করিস? তুই আমাকে তুই করে বলিস কেন? তুই কি পাগল হয়েছিস? তোর কথাবার্তা আমার কেমন জানি লাগছে। তুই ঠিক আছিস তো? ওয়েট, ভিডিও কল দে। রুদ্র ফোন কেটে ভিডিও কল দেয়। হুমায়রার মুখে দিলে তাকিয়ে চোখ জুড়ে যায় তার। ইস, কত মায়াবী লাগতেছে মেয়েটাকে।
রুদ্র এক ধ্যানে তাকিয়ে থাকা দেখে হুমায়রা হাতে চুটকি বাজিয়ে বলে, এইভাবে কি দেখো ভাইজান? পেছনের ক্যামেরা দাও দেখি। রাতে কেউ ছিল না নাকি পাশে? পাগল হইছিস? কে থাকবে আমার পাশে? বউ আছে নাকি আমার? আমি সিঙ্গেল মানুষ, একা একা রাত কাটাতে হয় বোন। আচ্ছা বুঝলাম। হঠাৎ আমাকে তুই করে কেন বললি? আর কি সব পাগলের মতো বললি যে তুই কি আমার চিন্তায় নেশা করছিস? হেই, সামথিং সামথিং। আরে বস, না না, আমি তোমার মতো পোলার প্রেমে ওয়াক। এমনি মজা করলাম আর কি। ভাইয়া তুমি এত বাজে আগে জানতাম না। মানে? তুমি নাকি আমাকে ভালোবাসো? তাহলে তোমার রুমে মেয়েদের কানের দুল কেন? বাহ, তাও পা থেকে রক্ত ঝরছে। আরে শোন প্লিজ। রুদ্রের কোনো কথা না শুনে হুমায়রা ফোনটা কেটে দিয়ে বালিশের মুখে গুজিয়ে দেয়। রুদ্র রেগে বেডে লাথি মারে, কানের দুলটা ছিঁড়ে ছিটকে ফেলাইয়া দেয়। এই দুলটার জন্য হুমায়রা তাকে আবার ভুল বুঝলো। তার কাছে সব অসহ্য লাগতেছে। চিৎকার দিয়ে বলে ওঠে, কেন বারবার আমার সাথে এমন হয় কেন? কে তুমি মেয়ে যে কিনা আমার আর হুমুর মধ্যে সম্পর্ক খারাপ করতে চাচ্ছে? এসব মিথ্যা নাটক কেন করছো? আমার সামনে ধরা দাও। এদিকে রুদ্র চিৎকার করতেছে, অন্যদিকে হুমায়রা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। রুমাইশা হুমায়রার রুমের সামনে দিয়ে যাচ্ছিল। হুমায়রা হাসি শুনে রুমে প্রবেশ করে। হুমায়রার কাণ্ড দেখে ভরকে যায়। 23 বছরের একটা মেয়ে এমন করতে পারে? অবাক হয়ে বলে, মা, তোকে জিনে ধরলো নাকি? না, আমি নতুন প্রেমে পড়েছি। প্রেমে? হুমায়রা ফট করে উঠে বসে। ভয়ে ঢোক গেলে মুখ ফসকে সে কথাটা বলেছে। ফুপিমাকে দেখে দাঁত কেলিয়ে হি হি করে ওঠে। রুমাইশা সন্দেহর নজরে বলে, কয়েক মাস পর তোর বিয়ে, আর এই সময় প্রেমে পড়ছিস তুই? মা বাবার সম্মানের কথা মনে আছে তো নাকি? তুই নিজে কিন্তু বিয়েতে রাজি আছিস। সেসব তোমায় না ভাবলেও চলবে। এমনি মজা করলাম তো। আমি কি প্রেমে পড়তে পারি? হবু জামাইয়ের প্রেমে পড়েছি, তাই আর কি। আমার রুমে হঠাৎ। পাগলের মতো একা একা হাসাহাসি করছিলি, তাই তোর কাছে আসলাম। রুদ্রের সাথে কি তোর কথা হয়েছে? আমার ফোন রিসিভ করছে না। আমি জানি ভাইয়া কেন বাড়ি ছেড়ে গেছে। কেন মা? তোমার জামাইকে ডাকো, বলতেছি। তোমাকে একা একা বলে লাভ নেই। রুমাইশা বিরক্তি নিয়ে আনহাফের কাছে যায়। আনহাফ আর রুমাইশা একসাথে আসলো। হুমায়রা মুচকি হেসে বলে, ইস, আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের উপর যেন কারো নজর না লাগে। আনহাফ ভুরু কুচকে ফেলে। হুমায়রা দাঁত কেলিয়ে হেসে দেয়। দুজনে মাঝখানে বসে নিজের দুগালে হাত দিয়ে বলে, তোমরা তো কিউট কাপল কেন? তোমরা নিজেরা এত হ্যাপি, কিন্তু বাহিরের কারো খোঁজ কি রাখো? মানে কি বলবি? সরাসরি বল। ক্লিনিকে যেতে হবে, একটা অপারেশন আছে আমার। এত টাকা দিয়ে কি করবে ফুপিমা? টাকা কি সব সুখ, নাকি এর বাহিরে কিছু আছে? তোমরা কি বাহিরের সুখ নিতে চাও না? এত হেয়ালি কেন করছিস? রায়া বাড়ি ছেড়ে পালিয়ে কেন গিয়েছিল? তোমরা একান্তভাবে তাকে সময় দিতে পারতে না, সেজন্য সব সময় হসপিটাল আর ক্লিনিক নিয়েই ব্যস্ত থাকো। রুদ্র ভাই আর কখনো বাড়ি ফিরবে না। কেন? তোমরা টাকা নিয়ে পড়ে থাকো। রুদ্র ভাইয়ের কি দরকার? টাকা কি কবরে নিয়ে যাবে নাকি ভেজে খাবে? একটু ছেলেকে তো সময় দিতে পারো, কাছে বসে গল্প করতে পারো। তা না করে টাকার পেছনে ছুটছো। আনহাফ আর রুমাইশা একে অপরের দিকে তাকায়। ব্যাপারটা বুঝতে পেরে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে যায় আর ভাবতে থাকে সব কথা। আসলেই তো টাকা নিয়ে সব পড়ে আছে তারা। সেইভাবে কখনো সবার সাথে আড্ডা দেওয়া হয়নি তাদের। হসপিটালে যে সময় হোক, ক্লিনিক খোলার পর সময় যেখানে বেশি সময় যায়। রুমাইশা ফোন বের করে কিছু কথা বলে। আনহাফকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিজেদের ভুলের জন্য ছেলে মেয়ে নষ্ট হয়ে গিয়েছে তাদের। কখনো বোঝার চেষ্টা করলো না, দুজনে একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। হুমায়রা সেই দিকে তাকিয়ে দরজা লাগিয়ে রুদ্রের কাছে ফোন দেয়। তোমার কাজ হয়ে গেছে, এখন তো আমাকে কিছু দাও। এত কষ্ট করলাম, আমি কি কিছু পাবো না? পাবো কি পাবো জানি না, তোমাকে তো বুঝি না। তবু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি। তোমার নামে বাজি ধরেছি ধরেছি। হুমায়রার কান থেকে ফোনটা সরিয়ে নেয়। সে কি বলছে আর রুদ্র কি বলছে। আবারও ফোনটা কানে ধরে। রুদ্র হেসে বলে, তুই আমার কবে হবি রে? আমার বাচ্চার সাথে তোমার বাচ্চার বিয়ে দিব, চিন্তা করো না। আমাকে না পাও, আমার ছেলেকে তোমার মেয়ের জামাই বানিয়ে নিও। শ্যাট আপ। তুই শ্যাট আপ। রুমে সারা রাত মাইয়া নিয়েছিলিস, আমি কি জানি না?
আমাকে কি তোর বাচ্চা মনে হয়? আবাল, ভাগ। রুদ্র বিরক্ত নিয়ে নিজেই ফোনটা কেটে দেয়। এসব ভাষা হয়তো এর আগে শোনা নাই, এই প্রথম হুমায়রার থেকে শুনছে সে। নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। ব্রেকিং নিউজ, 2 দিন আগে রকি খান সহ তার গ্যাংস্টার মারা যায়। সেখানে জায়গা তদন্ত করে জানা যায় নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার একে অপরকে খুন করেছে। তাদের আরও জানা যায় বিজনেসম্যান রাহুল চৌধুরীর ভাগ্নি মায়া খুন করেছে রকি খান। আর তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, রকি নিজেদের মধ্যে ঝামেলা করায় মারা গিয়েছে সেজন্য কেস এখানেই সমাপ্তি। আর জানা যায় এসিপি নেহাল রায়ের কেস সম্পর্কে তদন্ত করেছিল। এসিপি অসুস্থ হওয়ায় রাহুল চৌধুরীর মেয়ে হুমায়রা চৌধুরী কেসটা হ্যান্ডেল করে। আমরা আশা রাখি হুমায়রা চৌধুরী একদিন বড় পুলিশ অফিসার হবেন। তবে জানিয়ে রাখি, হুমায়রা চৌধুরী আমাদের জানিয়ে দেয় তিনি যে পুলিশ তার ফ্যামিলি বাবা ছাড়া কেউ জানতো না। তিনি আজও প্রকাশ করতে চায়নি, কিন্তু সবাই জানতে চায়, সে কারণেই জানিয়ে দেওয়া হলো। নিউজ ছড়িয়ে পড়ে 9টার পর। রুদ্র রিক্সা করে তখন ভার্সিটিতে যাচ্ছিল। হাতে ফোন নিয়ে ফেসবুকে নিউজ ফিডে ঘুরতেছিল। নিউজ দেখে মাত্র গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। হুমায়রা পুলিশ, সেটা ভাবতেই অবাক হয় সে। মনে মনে নিজেকে গালি দেয়। রাতে বাসায় ফেরার জন্য কত কথা শুনিয়েছে সে। এদিকে হুমায়রার দিকে তাকিয়ে চোখ বড় বড় তাকিয়ে আছে। সে যে পুলিশ এটা কেউ জানে না। হুমায়রা ভয়ে বাবার পাশে গিয়ে লাগিয়ে বসে আছে। মা তো মনে হয় তাকে খেয়ে ফেলবে এই অবস্থা। কিছুক্ষণ কথা শুনে সবাই দম নেয়। হুমায়রা এবার মুখ খুলে, আমি একজন পুলিশ অফিসার, কই আমাকে সম্মান করবে তা না, সবাই মনে হয় পুলিশ আর আমি চোর, সেইভাবে তাকিয়ে আছে। বাবাই, তোমার বউকে বলো আমার দিকে এইভাবে তাকিয়ে থাকলে গুলি করে খুলি উড়িয়ে দিব। তুই রায়ার মৃত্যুর কথা আগে থেকে জানতি? কেন আমাদের বলিস নাই হুমায়রা? তুই সব জেনেও এভাবে লুকিয়ে গেছিস কেন? আমি সেটা আগে জানতাম না। একজনের লাশ নিয়ে তদন্ত হচ্ছিল, যেদিন জানতে পারি সেদিন লাশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এটা নিয়ে আমি কথা বলতে চাই না। রুদ্র বাড়িতে ঢুকতে ঢুকতে কথাটা বলে। তারপর বিপরীতে হুমায়রা একটা কথা বলে থেমে যায়। রুমাইশা জোর পায়ে হেঁটে ছেলের কাছে যায়, শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে কেঁদে দেন তিনি। ছেলের কাছে মাপ চায়। রুদ্র সবার সাথে হালকা কথা বলে হুমায়রার বসার স্থানে তাকায়, দেখে গায়েব হয়ে যায় সে। মুচকি হেসে হুমায়রার রুমের দিকে পা বাড়ায়। হুমায়রা তখন রুমে ফোনে একটা কিছু করতেছিল। রুদ্র দরজায় হেলান দিয়ে হুমায়রার দিকে তাকিয়ে থাকে। হুমায়রা সেটা লক্ষ্য করে ফোন থেকে একজনকে মেসেজ করে। নেহাল স্যার, আপনি আরএস গ্যাংয়ের বিষয়ে জানার জন্য যে লোক লাগিয়েছিলেন সেটার কি হলো? আমাকে তার বিষয়ে তথ্য দিন, আমি চেষ্টা করব। আমি এখন লুকিয়ে থাকবো না, সবাই তো জেনে গেছে, তাই বাড়ি থেকে প্রতিদিন থানায় যাব। মেসেজ করে হুমায়রা রুদ্রের দিকে তাকায়। রুদ্রকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে, বাহ, রুদ্র শাহরিয়ার, সারা রাত মেয়েদের আদর নিয়ে সকালে বাড়িতে, এই কারণেই বুঝি বাড়ি ছেড়ে গিয়েছিলেন? হ্যাঁ, আপনার থেকে শুনতে হবে কেন? এটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। বেশি বুঝতে যাস কেন? এই চিঠিটা পড়ে দেখ। আমি ঘুম থেকে উঠে বিছানায় এটা পাই, আর নিচে পা রাখার সময় একটা কানের দুল পায়ের নিচে পড়ে। এখানে আমার কোনো দোষ নাই। আমি কোনো মেয়েকে সাথে নিয়ে রাতে ছিলাম না। আমাকে বলে আর হয়ে গেল? আমি সব বুঝি। আমি ছোট বাচ্চা না যে এইসব বুঝবো না। একজন পুলিশ অফিসার আমি, ওকে? ওকে, একটা রাত তোকে না দেখে থাকা অনেক কষ্টের। তোর মধ্যে কি জাদু আছে? কেন এমন হয়? তোকে ছাড়া থাকলে জীবন মনে হয় গেল গেল। এইসব বলে আমাকে পটাতে পারবে না। আমি শিশু না, এইসব শুনে ছোট বাচ্চা পটে যাবে। আমার বিয়ের বয়স প্রেম করার বয়স না। তো চল বিয়ে করি, তারপর তোকে আদর করব। ইস, সব সময় কিস করব, জড়িয়ে ধরবো। আহ, কি ফিলিংস! রুদ্র 2 হাত সামনে এগিয়ে বলে, চোখ মুখ এমন করে রাখছে মানে হয় যে বলছে তা করতেছে ও। হুমায়রা রুদ্রের কাণ্ডে হা হয়ে যায়। বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেই রুদ্র টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। নাকে নাক ঘষে গলায় একটা কিস করে। তারপর ঠোঁটে আলতো করে ঠোঁট ঠেকিয়ে বলে, তোর ঠোঁট এত মিষ্টি কেন? মধুয়ের থেকে মিষ্টি কম। মন চাচ্ছে আঠার মতো তোর ঠোঁটের সাথে লেগে থাকি। মন বলে এই ঠোঁট আমার, শুধু আমার। ওয়াক রুদ্র ভাই, বউয়ের সাথে এইসব কেউ করে? আমি চিৎকার করে সবাইকে ডাকবো কিন্তু। তারপর বাবাই এসে তোমাকে ডিসুম করে দিবে। বাবাই কেমন জানো তো? ডাক, আমার জন্য সুবিধা হবে। সবাই ভাববে তোর আর আমার মাঝে একটা সম্পর্ক আছে। তারপর তোর আর আমার বিয়ে হবে। ইস, তারপর বাচ্চা হবে। আমার কোমর থেকে হাত সরাও, অসহ্য লাগছে আমার। উফ, গরম লাগছে, ছাড়ো তো। বাল, এমন ছ্যাঁচড়ামি করো কেন, নির্লজ্জ!
হুমায়রার কথা শুনে রুদ্র হেসে ফেলে। কৌশলে হুমায়রাকে ঘুরিয়ে হুমায়রার পিঠ নিজের বুকে ঠেকিয়ে নেয়। পরপর পিঠ কিস করতে থাকে। হুমায়রা সহ্য করতে না পেরে জোরে চিল্লিয়ে ওঠে। সাথে সাথে রুমের সবাই আসে। রুদ্র মুখ লুকিয়ে হালকা হাসে। হুমায়রা থতমত খেয়ে যায়। রাহুল রাগী চোখে রুদ্রের দিকে তাকিয়ে আছে। রুদ্র টেনে 2টা চর বসিয়ে দেয়। আমার মেয়ের সাথে অসভ্যতা করার সাহস কই পেলি তুই? দেশের বাইরে থেকে এই শিক্ষা পাইছিস? লজ্জা করে না বনের মতো একটা মেয়ের সাথে এমন নোংরামি করতে? না, করে না। কারণ হুমায়রাকে আমি কখনো বোনের নজরে দেখি নাই, সব সময় বউয়ের নজরে দেখেছি। সো সম্মান বাঁচাতে চাইলে আমার সাথে বিয়ে দাও। রুদ্র, মুখ সামনে কথা বল। হুমায়রার বিয়ে ঠিক করা আছে। এখন তোর কথা মতো চলবো না আমি। রুমাইশা, তোর ছেলেকে আমার সামনে থেকে নিয়ে যা। মামা, তুমি এমন করছো কেন? তুমি নিজেও প্রেম করে বিয়ে করছো, এখন আমি বিয়ে করতে চাইলে দোষ? এটা কিন্তু বেইমানি। এটা আমি মানি না, মানবো না। উফ, তোমরা থামবে? রুদ্র ভাই, আমাকে না রাগিয়ে রুম থেকে বেরিয়ে যাও। বাবাই, শান্ত হও। এসব বাইরে জানাজানি হলে কি হবে ভাবছো? আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে লজ্জা করছে না? বেরিয়ে যাই বাড়ি থেকে। দিন দুপুরে অসভ্যতা শুরু করে দিয়েছে। আমি কি করলাম আজব? এখন সব আমার দোষ, তাই না? থাকবো না এ বাড়িতে। যেখানে আমার মূল্য নেই সেখানে আমি থাকবো না। আমিও থাকবো না। তুই যেখানে থাকবি আমিও সেখানে থাকবো। তুই আর আমি, আমি আর তুই, আমরাই তো, তাই না? তাহলে তুই যেখানে, আমিও সেখানে। রুমাইশা রুদ্রকে টেনে রুম থেকে বের করে নিয়ে যায়। হুমায়রা কাপড় গোছাতে গেলে ঋতু কেঁদে কেঁদে বারণ করে। হুমায়রা পাত্তা দিচ্ছে না দেখে রাহুল ঝাড়ি মারে। হুমায়রা ভয়ে ভয়ে বিছানায় গিয়ে বসে। রাহুল ছেলেপক্ষের কাছে ফোন দেয়। এক্সামের আগে বিয়ে দিবে বলে সিদ্ধান্ত নেয়। ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে রেগে ফোনটা কেটে দেয়। রেগে রেগে বলে, বিয়ে ঠিক করা হয়েছে আরও 1 বছর আগে, আর ওর ছেলে পালিয়ে বিয়ে করেছে সেটা একবার ও বলে নাই আমাকে। সবাই বেইমান, কেউ কথা রাখে না। তাহলে আমার বিয়ে হবে না? আমি কি সারা জীবন সিঙ্গেল থাকবো? এটা হবে না। আমি বিয়ে করব। কাকে এনে দিবা দাও। ঋতু আর রাহুল অবাক হয়ে মেয়ের দিকে তাকায়। সে এখন বিয়ে নিয়ে পড়ে আছে। মেয়েরা ভয়ে ভয়ে মায়ের আঁচল ধরে মুখ লুকিয়ে নেয়। রাহুল না চাইতেও হেসে দেয়। প্রায় 10 থেকে 15 মিনিট চুপ থাকে। তারপর রেগে বলে, তোর এত বিয়ে করার শখ, আজকেই তোর বিয়ে হবে। বাড়িতে রেখে এমন নোংরামি দেখতে পারবো না। ঋতু সবাইকে ইনভাইট করুক, আর কালকে গায়ে হলুদ, পরের দিন বিয়ে। বিয়ে যখন দেবো অল্প ধুমধামেই দেবো। কিন্তু বাবাই, ছেলে কে? আমি কিন্তু যাকে তাকে বিয়ে করব না। ইস, তোমার বন্ধুর ছেলেটা কি কিউট ছিল! যা ছিল মাইরি, মন চাই তো টুপ করে গিলে খাই। কি? হুমায়রা থতমত খেয়ে যায়। সে কি তবে বেহায়া? হুটহাট কি করে বসে কে জানে। রুদ্র দৌড়ে রুমে আসে। চিল্লিয়ে বলে, মামা, আমার সাথে তোমার মেয়ের বিয়ে না দিলে আমি নিজেকে শেষ করে দিব। তখন দেখবে তোমার বোন 2 সন্তান হারিয়ে মরে গেছে। ভালো হবে সেটাই, তাই না? আমাকে থ্রেট দিস? শোন, তোর বয়সে আমিও পার করে এসেছি, তাই এইসব শোনার ইচ্ছা করছে না। আনা, বাড়িতে আয়োজন শুরু করো। কাল দিন পর হুমায়রার বিয়ে। বাবাই, প্লিজ তোমার ফ্রেন্ডকে বোঝাও তুমি ওনার বেয়াই হতে চাও। এমন করছো কেন? আমার সাথে এমন ব্যবহার করতে পারো না তোমরা। আনহাফ কিছু বলতে চাইলে রাহুল ইশারা চুপ থাকতে বলে। ফোনে একটাই মেসেজ করে। আনহাফ সেটা পড়ে ফিক করে হেসে দেয়। রাহুল আনহাফের দিকে তাকায়। তারপর রুদ্রের দিকে তাকিয়ে বলে, বেটা আমার, ভুলে যা হুমায়রাকে। ওর থেকে সুন্দর মেয়ে এনে দেবো আমি। চাইলে তোকেও 2 দিন পর বিয়ে দেবো। তাও হুমায়রার কথা ভাবিস না প্লিজ। তুমি তো এসব বলবেই। তোমার মেয়ে যে, আমি বিয়ে করলে হুমুকেই করব, নয়তো বাড়িতে আগুন লাগিয়ে দিব। আমাকে চেনো না তুমি, ধ্বংস করব সব কিছু। দূর, যার সাথে বিয়ে হয় হোক, বিয়ে হলেই ভালো। ইস, কতদিন থেকে একটা বিয়ে খাইনি। নিজের বিয়ে খাবো, তারপর আর বলবো না, থাক। বাবাই শুধু বলো জামাই কিউট হবে তো। ওই, তোর লজ্জা করছে না বিয়ের কথা বলতে? শয়তান কিউট না, থাম। আমাকে বিয়ে না করলে তোর বর টাকলা হবে, ন্যাংরা হবে, পঙ্গু হবে, খোড়া হবে, টাকলা ওবায়দুল কাদের হবে। আমাকে অভিশাপ দেশ কেন? তোর বউ ন্যাংরা, পাগলি, ছেলবেলা, পচা নাগিন। যা, তোর বউ বোবা আবাল, 2 বেলা তোকে টিকটিকি রান্না করে খাওয়াবে। তোকে তো আমি খুন করব আজ। রাহুল চিৎকার দিয়ে ওঠে। এত বড় ছেলে মেয়ে ঝগড়া পছন্দ হয় না তার। এত বড় ছেলে মেয়ে এমনভাবে ঝগড়া করতে পারে? সবাই চুপ হয়ে যায়। সবাই বেরিয়ে গেলে রুদ্র মেঝেতে বসে কান্না করে। রাহুল বিরক্তি নিয়ে বলে, নেখা কান্না করিস কেন? তোর সাথেই হুমায়রার বিয়ে হবে নি। 2 দিন পর তোদের বিয়ে। কাউকে ইনভাইট করলে করিস, এখন বাচ্চার মতো কান্না করিস না। রুদ্র লাফিয়ে ওঠে। রাহুলের গালে একটা কিস করে রুম থেকে বের হয়ে যায়। দরজা লাগিয়ে হুমায়রার দিকে তাকিয়ে থাকে। হুমায়রা অবাক হয়ে ওকে দেখছে। রুদ্রর সাথে তার বিয়ে ভাবতেই শরীর কাটা দিয়ে উঠতেছে। মনের মধ্যে আলাদা একটা শিহরণ বয়ে যাচ্ছে। রুদ্র হুমায়রাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিজের উপর শুয়ে পড়ে।
কি কি জানি বললি, আমি তো সেসব না। তাহলে আমাকে বিয়ে করবি না নাকি? আমি কিন্তু অনেক কিউট হুমু, আমাকে বিয়ে করলে ঠকবি না, অনেক বেশি ভালোবাসবো তোকে। রুদ্র ভাই, আমার এসব বিশ্বাস হচ্ছে না। এটা চিমটি কাটো তো, তোমার সাথে আমার বিয়ে হবে? সত্যি? কেন রে, তাহলে তুই কি আমাকে ভালোবাসিস? হুমু শোন, তোকে একটা কথা বলি। আমার সাথে অন্তরঙ্গ অবস্থায় তুই একজনের ছবি দেখছিস, সেটা কিন্তু ভুল ছিল। আমি জানি রুদ্র ভাই, তোমার ডায়েরি পড়েছি আমি, ডায়েরি থেকে জানতে পারছি। ইস, আমাকে নিয়ে কত অনুভূতি প্রকাশ করছো। ইস, এত ভালোবাসো আমাকে। তুই আমার ডায়েরিতে হাত দিছিস কোন সাহসে? কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়ার আগে অনুমতি দরকার হয়, জানিস না? হুমায়রা মাত্র রুদ্রের বুকে মাথা রাখে। রুদ্র মাথা ঝটকা দিয়ে সরিয়ে চিৎকার করে কথাটা বলে। হুমায়রা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। রুদ্র রেগে আছে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। রুদ্র হুমায়রার চোয়াল দু হাত চেপে হালকা রেগে বলে। কত পেজ পর্যন্ত পড়ছিস? 35। হুমায়রা কাদু কাদু মুখ করে বলে। রুদ্র হাঁপ ছেড়ে বাসে। হুমায়রার থেকে ডায়েরি নিয়ে নিজের রুমে তালা দিয়ে রেখে আসে। তখন হুমায়রা কাঁদছিল। রুদ্র নিজেকে শান্ত করে জড়িয়ে ধরে বলে। সরি সোনা, ডায়েরিটা আমার অনেক প্রিয়, সে কারণে রাগ হয়েছিল। প্লিজ সরি, রাগ করিস না। এভাবে কান্না করছিস কেন? সামান্য একটা বিষয় এইভাবে রিয়্যাক্ট করবে তুমি? সত্যি আমি বুঝতে পারিনি। তোমাকে বিয়ে করব না আমি। জানি না বিয়ের পর আমাকে মেরে ফেলো নাকি। পাগলি, এসব কি বলছিস? আমি তোকে মারবো কেন? তোকে তো ভালোবাসি সোনা। কিরে, কথা বলবি না? হুমায়রা সোনা, সরি বললাম তো। মহারানী, এই যে কানে ধরেছি, আর কখনো ঝাড়ি মেরে কথা বলবো না। হুমায়রা কথা বলে না। রুদ্র নিজের রাগ কন্ট্রোল করে নেয়। এমন চুপচাপ স্বভাব একদম তার পছন্দ না। বিরক্ত হয়ে হুমায়রার ঠোঁট জোড়া এক করে নেয়। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে গালে কপালে কিস করে হুমায়রার অভিমান কমছে কিনা দেখে বলে। বিয়ের আগে কি আরও কি চাস? মানে তুই চাইলে আমি সব করতে পারি, তাও এমন চুপ করে থাকিস না। আমার কিন্তু বিরক্ত লাগছে হুমু, কথা বল, নয়তো ভালো হবে না কিন্তু। আমি না কয়দিন পর তোমার বউ হব। তাহলে তুই করে কেন বলছো? আমাকে তুমি করে বলবে আজ থেকে। আর কখনো ঝাড়ি মেরে কথা বললে তোমাকে গুলি দিয়ে মেরে দিব। আচ্ছা বউ, আর কখনো কষ্ট দিব না তোমাকে, এবার একটু হাসো। হুমায়রা হালকা হেসে দেয়। দুজনে উঠে বাইরে আসলে তাদের বিয়ের কেনাকাটা করার জন্য মার্কেটে যেতে বলা হয়। দুজনে হাসি মুখে মার্কেট করতে যায়। এটা সেটা কিনতে কিনতে দুপুর পেরিয়ে যায়। সেজন্য দুপুরে খাবার রেস্তোরাঁ থেকে খেয়ে নেয়। হুমায়রা ওয়াশরুম থেকে যখন বের হয় তখন দেখতে পায় রুদ্র একটা ছেলের সাথে কথা বলতেছে। ছেলেটা রুদ্রকে স্যার স্যার বলে দেখে সবাই সন্দেহ করে। ধীর পায়ে এগিয়ে আসে সেখানে। রুদ্র ছেলেটা কে? তোমাকে স্যার করেই বা কেন বলছে? হেই, তুমি না দেশের বাইরে ছিলে এত বছর, তাহলে এখানের ছেলেদের কিভাবে চিনলে? কই দূর, কি যে বলো না। ছেলেটা আমাকে অন্য কেউ ভেবেছে। এসব বাদ দাও, তোমার হয়ে গেলে এবার বাসায় যাওয়া যাক। হ্যাঁ, অবশ্যই। হুমায়রা নিজেও আর সে বিষয়ে নিয়ে কথা বাড়ায় না, কিন্তু তার সন্দেহ থেকে যায়। পুলিশ অফিসার হলে যা হয়, তাদের সব কিছুতেই সন্দেহ লেগে যায়। আপন মানুষদের সন্দেহ করতে তার পিছপা হয় না। বাসায় এসে দুজনে সবার সাথে আড্ডা মেতে ওঠে। দিন রাত আনন্দে সারাদিন কেটে যায় সবার। পরের দিন রাত হলুদের অনুষ্ঠান শুরু হয়। রুদ্র নিজ হাতে হুমায়রার হাতে মেহেদি পরিয়ে দেয়। হুমায়রা অবাক হওয়া চোখ নিয়ে তাকিয়ে আছে। রুদ্র সবার আড়ালে গলায় একটা কিস করে বলে। এভাবে দেখো না, আর একটা রাতই তো। তারপরে রাত থেকে মন ভরে আমাকে দেখো, তখন কেউ কিছু বলবে না। তোমার প্রতিটা চাহনি যে আমাকে পুড়িয়ে দেয়। দূর, কি যে বলো না। রুদ্র, তোমাকে একটা কথা বলি, আমার না কেমন জানি লাগছে। সবশেষে আমাদের বিয়েটা সুন্দর মতো হবে তো? কি হয়েছে তোমার? এমন কথা বলো না সোনা, সব ঠিক আছে আর ঠিকঠাক হবে। এমন কথা মুখে এনো না। কি হয়েছে তোমার বলো তো? এমন মনমরা হয়ে আছো কেন? সত্যি করে একটা কথা বলবে? তোমার যে ছবিটা আমার কাছে আছে, মানে তুমি আর অন্য একটা মেয়ের অন্তরঙ্গ অবস্থায়, আসলে সেটা কেন? নকল বানিয়েছো? কিন্তু কেন? সব কিছু জানতে নেই হুমু, এটা বিশ্বাস রাখতে পারিস যে ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া ওই মেয়েকে তুই বাস্তবে কখনো দেখতে পাবি না, তাই এসব নিয়ে ভাবিস না প্লিজ। ভাবতে চাই না তো, কিন্তু মাথায় চলে আসে, আমি কি করব বলো? যাই হোক, আমার না খুব খিদে পেয়েছে। আমাকে তো মেহেদি দিয়ে দিছো, একটু খাইয়ে দাও না আজকে প্লিজ। রুদ্র মুচকি হেসে দেয়। হুমায়রার জন্য খাবার এনে নিজ হাতে খাওয়ায় দেয়। তারপর ছোটোখাটোভাবে হলুদ অনুষ্ঠান শেষ হয়ে যায়। রাত 1টার সময় সবাই ঘুমাতে যায়। হুমায়রা ঘুমানোর জন্য প্রস্তুত নিচ্ছিল, তখন ফোনে কল আসে। অবাক হয়, এত রাতে নিহাল স্যার ফোন করেছে দেখে ভয় পায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে। স্যার, কিছু কি হয়েছে?
আরএস গ্যাং সম্পর্কে তথ্য পাওয়া গেছে। আমি তোমার হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দিচ্ছি, দেখে নিও। আমি আমেরিকায় আছি, জানো তো। সুস্থ হতে প্রায় 6 মাস লাগতে পারে। আশা করি কেসটা তুমি সামলাতে পারবে। আর একটা কথা, কিছু ছবি দেওয়া আছে, দেখে নিও। ছবিগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আরএস গ্যাং এর ছেলে তারা। আমি ফোনে রাখলাম। তোমার যত পুলিশ লাগে তুমি সাথে করে নিয়ে যাও। আরএস গ্রুপকে ধরা চাই, তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। ওকে স্যার, বাট স্যার কাল আমার বিয়ে, আমি ছুটিতে আছি। কিছুটা সময় দিন, আমি সব সামলে নেব। আজ তবে রাখি স্যার, সময় পেলে ফোন দিব আপনাকে। হুমায়রা ফোনটা রেখে হোয়াটসঅ্যাপ চেক করে। সে ফাইল ঘাটাইয়া কপালে রাগ ফুলে যায় তার। এই গ্রুপে কাউকে ধরার ইচ্ছা তার হচ্ছে না। সবাই ভালো কাজ করেছে। পুলিশ তো বড় লোকদের ধরে রাখতে পারে না, আর রাতের শয়তান গ্রুপ তাদের খুন করে। তবে তাদের ভুল একটাই, আইন নিজের হাতে তুলে নিয়েছে, আর উপর থেকে কোনো অর্ডার না নিয়ে খুন সবাইকে। হুমায়রা সব পড়া শেষ করে পিকে ক্লিক করে। ছবি দেখে হাত থেকে ফোনটা পড়ে যায়। ভয়ে ভয়ে ফোনটা আবারও হাতে নেয়। হাত কাঁপতে থাকে তার। নিজেকে অবাক হয়, এমনটা হচ্ছে কেন। ফোনটা রেখে চোখ মুখে পানি দিয়ে আসে। বিড়বিড় করে বলে, এটা তো সেই ছেলে আজকে রুদ্রের সাথে যার রেস্তোরাঁতে দেখা হয়েছিল। কিন্তু রুদ্র তো বললো ছেলেটাকে চিনে না। আর যদি চিনে তাহলে রুদ্র কি আর যদি চিনে তাহলে রুদ্র কি আরএস গ্রুপের লোক? না, এটা হতে পারে না। কাল আমাদের বিয়ে, এইসব ভেবে আমি কষ্ট পেতে চাই না। হুমায়রা নিজেকে ঠিক করে নিয়ে রুদ্রের রুমে যায়। দরজা খোলা থাকায় খুব সহজেই ঢুকতে পারে সে। হুমায়রা দেখে চমকে ওঠে। হুমায়রাও অবাক হয়, রুদ্রকে দেখছে। রুদ্র ফোনে কারোর সাথে কথা বলতেছে আর ডায়েরি লিখতেছে। হুমায়রাকে দেখে ডায়েরি লকারে রেখে তালা দেয়। রুদ্র রাগী কণ্ঠে বলে, এত রাতে একটা ছেলের রুমে আসতে তোমার লজ্জা করে না? এটা তোমার কেমন ব্যবহার হুমায়রা? রুম থেকে বেরিয়ে যাও, কি বলবে কাল এসে বলো। রুদ্র, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? কাল আমাদের বিয়ে, তোমার রুমে আসছি তার মানে এই না যে আমি খারাপ মেয়ে। ভালো লাগছে না তাই তোমার সাথে গল্প করতে চাই। তবুও নক করে রুমে আসা উচিত ছিল। এখন রুমে যাও, কাল কথা হবে। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। শেষ মুহূর্তে না অন্য কিছু হয়ে যায়। তোমার মতিগতি আমার ভালো লাগছে না। আর সরি, আমি আসলাম। হুমায়রা যাওয়া মাত্র রুদ্র শব্দ করে দরজা লাগিয়ে দেয়। হালকা চিৎকার করে বলে ওঠে, নিজের বাড়িতে আমার শত্রু আছে, এটা কখনো ভুলে গেলে চলবে না। পুলিশ মানেই সন্দেহ করবে, এটা স্বাভাবিক। হুমায়রাকে তা হতে দেওয়া যাবে না। ওকে আমার প্রতি দুর্বল করতে হবে। বিয়েটা হয়ে গেলে বাঁচি, নয়তো ওকে হারিয়ে ফেলবো সারা জীবনের জন্য। ওকে ছাড়া তো আমি অসহায়, বড্ড ভালোবাসি ওকে। বিয়ের পর বাচ্চা দিব, ব্যাস। তখন ও আর কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবে না। যা করবে ভেবে চিন্তা করবে। মায়েরা সন্তানের জন্য সব করতে পারে। আজ বিয়ে, অথচ বর বাড়িতে নেই। বাড়িতে হইচই পড়ে গেল একটা কথা নিয়ে। সকালে উঠে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল কেউ সেটা ধারণা করতে পারতেছে না। বাড়ির সবাই থোয়া মেরে বসে আছে। সেখানে রুদ্র বিয়ে করার জন্য লাফালাফি করতেছিল, সেখানে নিচেই উধাও। এটার কি হতে পারে সেটা বুঝতে পারতেছে না কেউ। আদৌ কি এটা হওয়ার মতো? হুমায়রা নিজের রুমে আনমনা হয়ে বসে আছে। তার মাথায় ঢুকতেছে না ব্যাপারটা কিডন্যাপ হয়নি তো। সেটা ভেবে থানার লোকদের কাছে রুদ্রের একটা ছবি পাঠিয়ে দেয়, খোঁজ নিতে বলে। সবশেষে হুমায়রা মনে হয় রুদ্রের রুমটা আবারও ভালোভাবে তল্লাশি করা উচিত। সারা রুম তল্লাশি করা শুরু করে। প্রায় 30 মিনিট খোঁজার পর টেলিফোনের নিচে একটা চিরকুট পায়। হয়তো বাতাসে চিরকুট নিচে পড়ে গিয়েছে। চিরকুট খুলে পড়তে শুরু করে। প্রিয় হুমু, যখন তুই চিরকুট পড়বি তখন আমি বাড়ি থেকে অনেক দূরে থাকবো। হয়তো ভাবছিস কেন বাড়ি ছেড়ে চলে আসলাম। তোকে তো আজ বিয়ে করার কথা ছিল, কিন্তু না। তোর থেকেও আমার কাছে প্রিয় আরেকটা জিনিস যা তোর থেকে গুরুত্বপূর্ণ, সেটার জন্য আজ বাড়ি থেকে আমার চলে আসা। কেন তোকে না জানিয়ে আসলাম এটাই বলবি তো? তোদের জানালে আসতে দিবি না, কিন্তু এখানে আসাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমাকে ক্ষমা করে দিস। 6 মাসও আমি হয়তো বাড়ি ফিরতে পারবো না। আমাকে না তুই ভালোবাসিস, আমার জন্য কি 6টা মাস অপেক্ষা করতে পারবি না? ইতি তোর হবু বর রুদ্র শাহরিয়া। হুমায়রা চিরকুট ছিঁড়ে সেটা ছুঁড়ে মারে। তার থেকেও প্রিয় কেউ আছে, চিল্লিয়ে বলে, বেঈমান, আমার থেকেও প্রিয় তোর কাছে অন্য কিছু, তাই না? আমাকে বললেই হয় অন্য কাউকে ভালোবাসিস তুই। লজ্জা করে না তোর? আমাকে এভাবে ঠকাতে পারলি? এই তোর ভালোবাসা? তোর জন্য অপেক্ষা তো দূরে থাকলো। আজই আমি বিয়ে করব, দেখিনিস? নেহাল স্যার, আমাকে বিয়ে করবেন? আপনি নাকি আমাকে ভালোবাসেন? যদি বিয়ে করতে চান তাহলে আজ দেশে ফিরে আসুন। হুমায়রার সামনে তার বাবা মা, রুদ্রের বাবা মা বসে আছে। অবাক হয়ে হুমায়রাকে দেখতেছে। মেয়েটা রাগের মাথায় উল্টাপাল্টা কিছু না করে বসে। আর এখন বিয়ে করবে সে। যেখানে রুদ্র তাকে 6 মাস অপেক্ষা করতে বলেছে, ফোনের অপর পাশ থেকে নিহাল একটা দীর্ঘশ্বাস বলে। হুমায়রা মজা করছে, এটা সে খুব ভালো করে জানে। কাল বিয়ের কথা শুনে হসপিটালের মধ্যে সুসাইড করার জন্য ভেবেছিল, কিন্তু ভাগ্যক্রমে সেটা তার বোন জানতে পেরে বেঁচে যায়।
আর এখন হুমায়রার কথা শুনে বিরক্ত সে রাগী কণ্ঠে বলে, মজা রাখো, আরএস গ্রুপের খোঁজ লাগাও। আজকে মন্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে, তোমার বিয়ে সেজন্য জানাতে পারিনি। এখন নিজে যখন ফোন করেছে তখন জানিয়ে দিলাম। রেডি হয়ে থানায় যাও, আরএস গ্রুপের কেউ কিডন্যাপ করেছে মন্ত্রীকে। সব বিষয়ে আপডেট চাই আমি। ফোন রাখলাম, কাজে লেগে পড়ো। আরে ভাই, এই ছেলে আমাকে বিশ্বাস করলো না। বিশ্বাস করলে আজ আমাকে পেয়ে যেতি। শালা, যা, নিজের ভুলে আমাকে হারালি। মর তুই। কাজ করব না আমি একদিন দেখে নিস। সারা জীবনের জন্য সবার থেকে হারিয়ে যাব। তখন সবাই বুঝবে আমাকে সবাই ঠকাচ্ছে। এই জীবন রেখে কি লাভ? হুমায়রা সবার দিকে একবার তাকায়, তারপর নিজের রুমে গিয়ে ড্রেস পরে নেয়, কোমরে একটা গান গুজে নেয়, তারপর বেরিয়ে যায় বাড়ি থেকে। উদ্দেশ্য তার এখন আরএস গ্রুপকে আটক করা। আর মিটিং সভা বসেছে মন্ত্রী কিডন্যাপ সেটা নিয়ে। বাইরে কেউ এ বিষয়ে জানে না, তথ্য ফাঁস করতে চায় না কেউ। তাহলে পুলিশের উপর থেকে সবার ভরসা উঠে যাবে। সেখানে মন্ত্রী কিডন্যাপ, সেখানে সাধারণ মানুষ কিভাবে তারা রক্ষা করবে। সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে মিটিং শেষ হয়। হুমায়রা সহ আরও 15 জন আরএস গ্রুপকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়। বাকিরা কিডন্যাপ কিভাবে করা হলো সেটা নিয়ে তদন্ত করে। প্রথমে হুমায়রা তার দল নিয়ে মন্ত্রীর বাড়িতে যায়, সিসিটিভি ফুটেজ চেক করে কিছুটা তথ্য সংগ্রহ করে, যাতে করে আরএস গ্রুপকে চেনা যায়। হুমায়রা সব দেখে সবার উদ্দেশ্যে বলে, সবাই শুনে রাখো, আরএস গ্রুপের যারা সদস্য তাদের হাতে একটা ট্যাটু আঁকা আছে। দেখো ছবিতে তাকাও ভালো করে। যারা যারা বাড়িতে প্রবেশ করেছে তাদের হাতে একটা ট্যাটু আছে। এটা মুকুটের মতো দেখতে। যার হাতে এই ট্যাটু দেখবে তাকে তুলে আনবে। থানাতে সব ঠিক করে রাখা হবে। গোপন রুমে এদের সবাইকে বন্দি করবে তোমরা। হুমায়রা নিজের কিছু প্ল্যান বলে সেখান থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য তার সেই ছেলেকে ধরা যাকে রুদ্রের সাথে দেখেছিল। হুট করে তার মাথায় আসে এসবের পিছনে রুদ্র নাই তো। বিড়বিড় করে বলে, রুদ্র ভাই, তার মানে এসবের পেছনে ও নাই তো? সবার আগে আমাকে সেই মেয়েটার কথা জানতে হবে। তার খোঁজ পেলে আরএস গ্রুপকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, তাকে আগে খুঁজে নিতে হবে। রুদ্র ভাই প্লিজ, এইসবে যেন তুমি জড়িত না থাকো। কেসটা নিয়ে ঘাটাঘাটি করতে 2 দিন কেটে যায়। হুমায়রা সেদিন ছেলের তার ধরে আনা হয়েছে, সাথে আরএস গ্রুপের প্রায় 15 জনকে ধরে আনা হয়েছে। এখানে আনার পর তারা মারা যায়। বিষয়টি সবার কাছে বেশ রহস্যজনক মনে হয়। পরে ফরেনসিক ডাক্তারের কাছ থেকে জানা যায় তারা ধরা পড়ার আগে বিষ পান করেছে। বিষ 2 ঘন্টা পর কাজ করা শুরু করে দেয়। ওদের আশা থাকে এখন থেকে যেতে পারলে ইনজেকশন নিয়ে সুস্থ হবে, আর বাঁচতে না পারলে এখানে নিজেদের আত্মহত্যা করবে। সেটা ভাবে সবাই মারা যায়। পুলিশ সবার আশা ছেড়ে দেয়, ভেবে নেয় আরএস গ্রুপকে তারা কখনোই ধরতে পারবে না। সেদিনের পর ঠিক 3 দিনের মাথায় মন্ত্রী সাহেবের লাশ বাড়ির সামনে রেখে যায় আরএস গ্রুপের লোক। লাশ কয়েক টুকরো করে কাটা হয়েছে। সেদিন রাতে হুমায়রা থানা থেকে কিছুটা দূরে নদী আছে, সেখানে যায়। এক গোয়েন্দার সাথে তার দেখা করতে চেয়েছে। হুমায়রা বসেছিল, তখন পিছন থেকে একটা মেয়ে কথা বলে, হ্যাঁ মনি, তোমাকে যা যা বলছিলাম সব পেয়েছো? আর তুমি যা আমার কাছে নিয়ে আসছো এসব বিষয়ে কি অন্য কেউ জানে? না ম্যাম, সব খোঁজ নিয়ে জানতে পারি এটা রুদ্র সাহারিয়া নামের এক ছেলের কাজ, যিনি 7 বছর থেকে এই দেশে থেকে নিজের একটা গ্যাং তৈরি করেছে। আর সবাই জানতো উনি দেশের বাইরে আছে। দ্বিতীয় কথা ম্যাম, রুদ্র সাহারিয়া আপনার... বাকিটা বলতে হবে না, আমি সে সব নিয়ে জানি। তবে একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। দেখো, এত বড় একটা গ্যাং যাকে আমরা 3 বছর থেকে ধরতে পারি নাই, তাকে আজ হঠাৎ তার বিষয়ে এত কিছু তুমি কোথায় পেলে? তোমাকে এত তথ্য কে দিল? ম্যাম, আপনি যেদিন আরএসের বিষয়ে খোঁজ নিতে বলেছিলেন সেদিন আমি খোঁজ নেওয়ার জন্যই বের হই। আমি নিজেও কয়েকজন চালাকি এর পিছনে লাগিয়ে দেই। তারপর আজ রাতে একজন ছেলে নিয়ে নিজে এসে এসব প্রমাণ দিয়ে যায়। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে রুদ্র স্যার একজন সাইকো, যিনি সব খুন করেছে। আর সব প্রমাণ সহ ভিডিওও আছে। তোমাকে যে এসব দিয়ে গেছে তাকে চিনো? মানে একজন গ্রুপের বস খুন করেছে, এইসব ভিডিও করার সাহস কে পেল? আমার সব কিছু কেমন জানি লাগছে। ম্যাম, আপনার জন্য এখানে একটা চিরকুট আছে। যে দিয়ে গেছে সে আমাকে পড়তে বারণ করেছে, সেজন্য আপনি খুলে পড়েন। হুমায়রা নিজেকে শক্ত করে চিঠিটা খুলে পড়তে শুরু করে। কি বলে সম্বোধন করব, ভাবি নাকি এক্স ভাবি? আমি রুদ্র স্যারের ডান হাত বলতে পারেন। আপনি হয়তো ভাবছেন আমি বেইমানি কেন করলাম। আসলে বড় হওয়ার নেশা অনেক খারাপ। ঠিক তেমন করে আমি রুদ্র স্যারের জায়গা নিতে চাই, সেই চেয়ারে আমি বসতে চাই। আর রুদ্র স্যার তোমার সাথে দেখা করার জন্য বাসায় যাবে, তাই আগে সব তথ্য দিয়ে দিলাম। জানি তুমি কখনো নিজের পেশার থেকে বেইমানি করবে না। তথ্যগুলো দিয়ে রুদ্রকে পুলিশের হাতে ধরে দাও, নয়তো আমি নিজে খুন করব তাকে। আমি তোমাকে বিষয়টা কিভাবে জানি শুনবে না?
কয়েকদিন আগে রুদ্রর সাথে আমাকে রেস্তোরাঁয় তো দেখেছিলে তুমি, সেটা আমি ছিলাম। আমার মতো দেখতে যাকে থানায় নিয়ে গেছিল সে আমার যমজ ভাই ছিল। যাই হোক, আমার হাতে রুদ্রকে মারতে না চাইলে আজ রাতে রুদ্রকে পুলিশের হাতে ধরিয়ে দাও। চিঠিতে আর কোনো কিছু লেখা নেই। মনির হাতে হুমায়রা বেশ কিছু টাকা ধরিয়ে দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। হুমায়রা থানায় ফোন করে কিছুক্ষণ কথা বলে। প্রায় 30 মিনিট নদীর ধারে একা একা বসে থাকে বললে ভুল হবে। কান্না করছে সে, কখনোই থেকে সে। রুদ্র তার হবে না, যাকে এত ভালোবাসে সে কোনো এক গ্যাং তৈরি করলো। ভালোবাসার জন্য কি সে নিজের পেশার সাথে বেইমানি করবে? কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার এসে হুমায়রার কাছে দাঁড়ায়। হুমায়রা নিজের গান আর ড্রেসের ব্যাস খুলে হাতে ধরিয়ে দেয়, সাথে ফাইল দিয়ে যাওয়ার কথা বলে। আমি পুলিশ থেকে বিদায় নিলাম। আজ থেকে আমি একজন সাধারণ মানুষ। এই ফাইলে আরএস গ্রুপের সব ডিটেলস নেওয়া আছে। তবে হ্যাঁ, নিহাল স্যার যা চায় তাই হবে। এই কেস আমি শেষ করব। আজ রাতে সব হবে। আমি ফাইলের শেষ পেজে বাকিটা লিখে দিছি, দেখে নিও। এই কেস শেষ হবার পর থেকে আমি এই পেশা থেকে বিতাড়িত। অপরদিকে জান, তুই আমার বিষয় কখনো যেন জানতে না পারি সেই ব্যবস্থা করব আমি। তোকে ছাড়া রুদ্র শাহরিয়া একদম অচল। সেদিন কেন বিপদে পড়লাম, দেশের বাহিরে যাওয়ার জন্য বেরিয়ে এই খারাপ রাস্তায় পা না রাখলে এত কিছু হতো না। কিন্তু এখন যা হয়ে গেছে তা নিয়ে আমি ভাবি না। আমার কাছে তুই আর আমার কাজ দুটাই বড়। আজ তোর সাথে দেখা করে কিছু সত্যি বলে দিব, আমাকে যেন ভুল না বুঝিস। আমি আসছি জান। রুদ্র নিজ এরিয়া থেকে বেরিয়ে পড়ে। গভীর এক জঙ্গল তাদের গোদাম ঘর। সেখান থেকে বেরিয়ে পড়ে একটা কালো বাইক নিয়ে। সাদা জিন্স, সাদা টি শার্ট, সাদা ঘড়ি, সাদা সানগ্লাস। যে দেখবে সেই ফিদা হয়ে যাবে। হুমায়রা ব্যালকনির দরজা খোলা রেখে গোসল করতে যায়। ফ্রেশ হয়ে ড্রয়ার খোলে। নিজেকে সাজাতে ইচ্ছা করতেছে তার। ড্রয়ার থেকে সাদা গেঞ্জি আর লেন্স পরে বেরিয়ে পড়ে। মাথায় বালিশের নিচে একটা গান নিয়ে শুয়ে পড়ে। যখন তার ঘুমানোর জন্য চোখ লেগে যায় সেই সময় কিছু পড়ার শব্দ নড়ে ওঠে। রুদ্র ব্যালকনির টপকে ভিতরে প্রবেশ করে। রুমের চারপাশে অন্ধকার। নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হুমায়রার বেডের কাছে এসে দাঁড়ায়। গভীর এক চাহনিতে হুমায়রার দিকে তাকিয়ে থাকে। কিছুটা ঝাঁকুনি হুমায়রার কপালে কিস করে। ফট করে হুমায়রা ভয় পেয়ে লাফিয়ে ওঠে। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের ড্রিম লাইটটা জ্বালিয়ে দেয়। বিছানায় বসে হুমায়রা কোমরে জড়িয়ে গলায় মুখ দিয়ে বলে, আমার স্পর্শ পেয়ে এমন ভয় পেয়ে যাবি? বাহ, আমার বউ দেখি সুপার। সরি, বিয়ের আসর থেকে এভাবে পালাতে চাই না। আমার একটা জরুরি কাজ পড়ে গেছিল। রুদ্র ভাই, হুমায়রা জড়িয়ে ধরে রুদ্রকে। বুকে মুখ লুকিয়ে দিয়ে কেঁদে যাচ্ছে সে। রুদ্রের ফোনে বারবার সিগন্যাল আসতেছিল দেখে ফোনটা হাতে নেয়। এই রুমে বন্দুক আছে সেটা দেখে ভুরু কুঁচকে ফেলে। মিনমিন গলায় হুমায়রাকে প্রশ্ন করে, তোর রুমে গান আছে? না মানে হ্যাঁ, আমি পুলিশ অফিসার থাকতেই পারে। আচ্ছা, এইভাবে রাতে লুকিয়ে আসছো কেন? সবার সামনে দিয়েও তো আসতে পারতে। না, এমনি তোর সাথে দেখা করে চলে যাব সেজন্য। রুদ্র কথা না বাড়ায় হুমায়রাকে শুনিয়ে দেয়। নিজে যখন হুমায়রা গলা কিস করতে যাবে তখন হুমায়রা সরে যাওয়ায় বালিশে সরিয়ে যায়। বালিশের নিচে ফোন আর গান দেখে রুদ্র রুমের লাইট জ্বালিয়ে দেয়। দৌড়ে হুমায়রার কাছে এসে চোয়ালা শক্ত করে চেপে চিল্লিয়ে বলে, তার মানে তুই আমার বিষয় সব জানিস? আমাকে মারার জন্য এসব এত প্ল্যান? কিন্তু আমি কখনো কোনো প্রমাণ রাখি না। আর এত তাড়াতাড়ি একটা গ্রুপকে ধরা সহজ না। তুই কিভাবে জানিস সব? আর পুলিশের কাছে ফোন দিয়ে রাখছিস। এখানে যা হচ্ছে সব তারা শুনতে পাবে। তুমি ভুল করছো। নিজের ধরা দাও আমাদের কাছে। আইন নিজের হাতে তুলে নিছো, এটা অপরাধ। অপরাধ তাই না? তোরা কি বাল তুলিস? মন্ত্রী সাহেবকে কখনো জেলে ভরাতে পারবি? কিন্তু মিস্ত্রি যে কত খুন করেছে নিজের স্বার্থে জানিস? ধর্ষণ করেছে। তোরা তো এসব কেস সলভ করতে পারবি না। আমাদের মতো কাউকে শেষ করতে হয়। তোমাকে এইসব কেউ করতে বলেছে? এসব অন্যায়, জানো না? তোমাকে দেশ নিয়ে কেউ ভাবতে বলে নাই। রুদ্র কিছু বলতে যাবে তার আগে হুমায়রা রুদ্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দরজা খুলে দেওয়া মাত্রই 8-10 জন পুলিশ ভিতরে প্রবেশ করে। রুদ্র অবাক হয়ে হুমায়রাকে দেখতেছে। হুমায়রা তার সাথে এমন করবে কখনো ভাবতে পারে নাই। রুদ্র নিজের গান বের করে একটা সিনিয়র পুলিশ অফিসারকে টার্গেট করে বলে, হুমায়রা সবাইকে গান নামাতে বল, না হলে এই পুলিশকে শেষ করতে আমার হাত কাঁপবে না। আমার সম্পর্কে তোদের ধারণা নেই। গান নিচে নামাও। রুদ্র শাহরিয়ার উর্ফে আরএস, রাতের শয়তান গ্রুপের বস। ধরা দাও আমাদের কাছে, নয়তো এখানে তোমার লাশ পড়বে। চিৎকারের জন্য বাড়ির সবাই রুমে জড়ো হয়। রুমাইশা এসব দেখে সেখানে জ্ঞান হারায়। হুমায়রা নিজের গান বের করে রুদ্রের দিকে তাক করে। বাকি পুলিশ গান নামিয়ে নেয়। রুদ্র হালকা হেসে বলে, তুই আমাকে মারতে পারবি না হুমু। আমাকে যে তুই ভালোবাসিস খুব, ভালোবাসার মানুষকে মারা যায় না। সবাই সরে যাও,
আমাকে এখান থেকে যেতে দাও। রুদ্র পুলিশের মাথায় বন্দুক ঠেকিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। হুমায়রা চোখ বদ্ধ করে পরপর 6টা বুলেট রুদ্রের বুকে মারে। রক্ত ছিটকে এসে হুমায়রার সাদা গেঞ্জি রেখে যায়। রুদ্রের সাদা টি শার্ট রক্তে লাল হয়ে যায়, আর সাথে সাথে রুদ্র মাটিতে লুটিয়ে পড়ে। হুমায়রা মেঝেতে বসে কেঁদে দেয়। রুদ্র মেঝেতে চাপ দিয়ে হুমায়রার দিকে তাকায়। হুমায়রা দৌড়ে একদম রুদ্রকে ঝাঁপিয়ে পড়ে। রুদ্র কিছুটা আওয়াজ করে বলে, আমি ছাড়া তোকে কেউ ছুতে পারবে না। আমি তোমাতে মুগ্ধ জান, তোমাতেই আমি সব সুখ খুঁজে পাই। তোমার প্রতি মুগ্ধতা আমার কখনো কমবে না। তোমাকে কেউ স্পর্শ করার সাহস পাবে না। আমি না থাকলে তুমিও থাকবে না। আমার মৃত্যুর পর তোমাকে কেউ স্পর্শ করুক, এ আমি চাই না, আর তা কখনো আমি হতে দিব না। আমার মৃত্যুর আগে তোর মৃত্যু হলে সেটা স্বাভাবিক, কিন্তু তোর মৃত্যুর আগে আমার মৃত্যু অস্বাভাবিক। রুদ্র অনেক কষ্টে নিজেকে ছোট্ট চাবুকটা বের করে হুমায়রার অজান্তেই গলায় কস করে একটা টান দেয়। হুমায়রা বুঝে ওঠার আগে দেহ থেকে গলাটা আলাদা হয়ে যায়। সাথে সাথে রুদ্র নিজেও সে মৃত্যুবরণ করে। সে ছাড়া হুমায়রাকে কেউ পাবে না। তার প্রতিজ্ঞা এখানেই সে পূর্ণ করলো। আর সামনে থাকা পুলিশ সবাই মেরে যায়। এই অল্প সময়ে কি হয়ে গেল? ভালোবাসা কি এমন? নিজের মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না? দুজনের সাদা শরীরে লাল রক্ত ধারণ করেছে। বিয়ের লাল শাড়ির গায়ে জড়ানোর কথা ছিল, সেটা হলো না। কিন্তু ভালোবাসার লাল রং তাদের রাঙিয়ে দিল। গল্পটা কেমন হয়েছে আশা করি সবার ভালো লেগেছে। আর গল্পটা আসলেই অনেক হ্যাপি ছিল, আর শেষের দিকটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। আমি জাস্ট এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কেমন লেগেছে আশা করি জানিয়ে দেবেন। আর নেক্সট গল্পটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে।